রিকশাতে চেপে বসল তটিনী। তার পেট ঘুরঘুর শব্দ করছে মাঝে মধ্যে। খিদে পেয়েছে অনেক। রিকশাওয়ালাকে বলল, তাড়াতাড়ি চালান কাকু, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। রিকশাওয়ালা বিরক্ত হলেন, কারণ এই নিয়ে তটিনী 5 বারের মতো একই কথা বলেছে। তার ঠিক 2 মিনিট পর তটিনী বলল, আর কতক্ষণ কাকু? রিকশাওয়ালা নিজের পান খাওয়া দাঁত লাল বের করে হেসে বললেন, মা কি শুধু হাতে পায়ে বড় হয়েছেন নি? বাপ মা একা ছাড়ল কেন তাইলে? তটিনী খিদে ভুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। রাগ হলো প্রচণ্ড। বলল, বাপ মা একা ছাড়ছে কারণ তারা জানে আমি একা চলতে পারি। আন্নারে ভালা মানুষ মনে কইরা মনের কথা কইছিলাম, এর লাইগা আপনি এমনি আমারে কইবেন? রিকশাওয়ালা হয়তো দুঃখিত হলেন, বললেন, ও আচ্ছা সরি গো মা, তোমার বাসাতে আইয়া পড়ছি, নামো। তটিনী রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে দৌড়ে গেট দিয়ে প্রবেশ করল। সুনামির বেগে কলিং বেল চাপতে লাগলো। ঈশানী দরজা খুলে দিয়ে হতভম্ব হয়ে বললেন, এভাবে ষাঁড়ের মতো বেল বাজাচ্ছিস কেন? মানুষ ভাববে দিন দুপুরে ডাকাতি হচ্ছে। তটিনী নিজের মার ভুল শুধরে দিতে বলল, ষাঁড় তো আর চেঁচায় মা, কলিং বেল বাজায় না। ঈশানী রেগে মেগে চলে গেলেন। তটিনী দরজা বন্ধ করে সোফাতে ব্যাগ ফেলে দিল। হাত পা সরিয়ে মেঝেতে বসে বলল, বিশ্বজয় করে এসেছি গো মা, খেতে দাও। ঈশানী টেবিলে খাবার দিয়ে বললেন, হাত পা ধুয়ে টেবিলে এসে খেতে বস, মেঝেতে কি তোর? তটিনী তার 2 কাঁধে ফু দিয়ে বললেন, এটাই তো বাঙালিয়ানা মা, তুমি কি এর মর্ম বুঝবে? না জানতো ইন্ডিয়ান ছিলেন। ঈশানী মেয়ের কথায় নাক ফুলিয়ে বললেন, গাধার বাচ্চা, ইন্ডিয়ার মধ্যেও বাঙালিয়ানা আছে। শুধু তোর বাপের দেশে একা না, আমার বাপের দেশও আছে, বুঝেছিস? এবার খেয়ে উদ্ধার কর, ঘ্যান ঘ্যান করবি না কানের কাছে, খবরদার, না হলে তোকে আর তোর বাপকে রাস্তায় ফেলে দিয়ে আসবো। ঈশানী তার মহামূল্যবান ভাষণ দিয়ে চলে গেলেন। তটিনী ঠোঁট উল্টে ভাবতে লাগলো, তার দোষ আসলো কোথায়? আপনাকে আমি ভালোবাসি কিনা জানি না, তবে আপনাকে আমি কল্পনাতে ঠিক স্বপ্নের রাজকুমার হিসেবে চিনেছি। নিজেকে কখনো জিজ্ঞেস করিনি আমি আপনাকে আদৌ ভালোবাসি কিনা। আমি ভীষণ স্বার্থপর মানুষ, নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না কখনো। কিন্তু আপনার প্রতি আমার এই অনুভূতি 1000 বছরের ভালোবাসাকেও ছড়িয়ে যাওয়ার মতো। বিশ্বাস করুন, এত ভালো আমার আর কাউকে লাগেনি। আত্মসম্মানহীন বেঁচে থাকা একজন আমির জন্য অনেক কঠিন। আমি আপনিও আত্মসম্মানের মধ্যে আত্মসম্মানই বেছে নিলাম। আমি জানি না আপনি মোহ নাকি ভালোবাসা, তবে আমি এটা জানি আপনি সেই যাকে ছাড়া আমি কখনো আর কাউকে নিয়ে এত অদ্ভুত কল্পনা করিনি। মেয়ে মানুষের স্বভাব জানেন তো? না, আপনি তো আবার ঘরে বসে থাকার মতো মানুষ নন। ঘরের মেয়ের খবর জানবেন কিভাবে? আচ্ছা, আপনি এটা জানেন তো, একটা ছেলে মন খারাপ হলে যেমন ঘর থেকে বের হয়ে গিয়ে রিফ্রেশমেন্ট করতে পারে, একটা মেয়ে তা পারে না। জানেন আপনি, আমার হাসি খুশি মুখশ্রীর ভিড়ে লুকিয়ে আছে এক আকাশসম না পাওয়া, কিন্তু সেগুলো আপনাকে পেলে হয়তো পূরণ হয়ে যেত। এক আকাশসম না পাওয়ার সাধনা আপনি বুঝতে পারছেন? একজন আত্মসম্মান বোধ সম্পূর্ণ নারীর কাছে আপনি ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। এই কথা আপনি কখনো জানবেন না, বা আমি কখনো জানতে দিব না। কিন্তু যদি একটু মূল্যায়ন করতেন, তো আপনি আপনার জীবনের সবচেয়ে সেরা উপহার পেতেন। ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ পেয়ে যেতেন, কিন্তু আপনি মূল্যায়ন করলেন না। বিনিময়ে আপনি হারালেন একজন রত্ন, যে আপনার প্রেমিকা হওয়ার সাথে সাথে স্ত্রী হওয়ারও যোগ্যতা রেখেছিল। কিন্তু আপনি তাকে প্রেমিকা হওয়ার জন্য মূল্যায়ন করলেন না। আপনার জন্য এক পাহাড় দুঃখ হলো আমার। আপনি সোনা পেয়ে কাঁচ ভেবে ফেলে রাখলেন, অথচ বুঝলেন না আমির থেকে খাঁটি সোনা আপনার জীবনে আর আসবে না। এতটুকু লিখে ডায়েরি বন্ধ করে রাখলো রূপান্তর। মনে তার বিষাদে ভরা। একতরফা ভালোবাসাটা প্রতিনিয়ত পুড়িয়ে দিচ্ছে তাকে, কিন্তু কাউকে বলতে পারছে না সে। কিছুক্ষণ পরই তাকে কলেজের উদ্দেশ্যে বের হতে হবে। আজ নবীনবরণ, নিজেকে রাঙাতে হবে রঙিন রূপে, কিন্তু মনে তেমন আনন্দ হচ্ছে না তার। রূপান্তরের মন ভালো করতে কল এলো তটিনীর। রিসিভ করতে তটিনী গড়গড় করে বলল, তোর দেয়া বইটা আমি ফেরত দিচ্ছি না রে বেগম রোকেয়া।
রূপান্তর হাসল, বলল, আমি? কেন? আমি কি বন্ধু হওয়ার যোগ্য নই? তটিনী হেসে বলল, যোগ্য বলেই তো দেয়া বইটা নিজের কাছে রেখে দিচ্ছি। এবার বল, তুই কি আমার বন্ধু হবি? রূপান্তর এক মুহূর্তের জন্য থমকে গেল। তটিনী পুনরায় বলল, হবি? রূপান্তর অনেক কষ্টে উচ্চারণ করল, হব। কল কেটে দিয়ে রূপান্তর বিছানায় পড়ে রইল। নিজের খুশিটা ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারছে না সে। মন খারাপই উড়ে গিয়ে রূপান্তরের মনে আনন্দের আর ডানা মেলে উঠছে। সেই ডানাতে পাখনা মেলে রূপান্তর উঠতে লাগলো কল্পনায়। সে আলমারি ভর্তি সব ড্রেস নামিয়ে ফেলল। সেগুলো থেকে বেশি একটি ড্রেস চুজ করলো পরার জন্য। নিজেকে রাঙিয়ে ব্যাগ কাঁধে নিয়ে চলল কলেজের উদ্দেশ্যে। তটিনী আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক লাগাচ্ছে। রুদ্র দ্বিতীয়বারের মতো এসে বলল, হয়েছে তোর? তটিনী লিপস্টিকে রাঙা ঠোঁট উল্টে বলল, এত তাড়াহুড়ো কিসের রুদ্র ভাই? আমাকে একটু ভালো মতো সাজাতেও দিচ্ছে না তো আপনি। রুদ্র হতভম্ব গলায় বলল, আর কত সাজবি? 2 ঘন্টা ধরে তো সেজে যাচ্ছিস তুই। কলেজে যাবি কখন? অনুষ্ঠান শেষ হয়ে গেলে লেট লথিফ একটা। তটিনী চোখ বড় বড় করে তাকিয়ে বলল, একদম আমাকে লেট লতিফ বলবে না। আপনার 14 গোষ্ঠী লেট লতিফ। আপনার 14 গোষ্ঠীর লেট লতিফ, আমি বাদে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে বের হয়ে গেল। গেটের সামনে দাঁড়িয়ে রইল তটিনীর অপেক্ষায়। কিছু মিনিট পর লম্বা হাই হিলের শব্দ তুলে তটিনী হেলে দুলে আসলো। রুদ্র একবার চোখ ভুলিয়ে নিয়ে বলল, পা মুচকে বাসায় আসিস, তখন তোকে দেখে নেব। তটিনী মুখ ভেঙচি দিল। রুদ্র বাইকে চেপে বসে বলল, এবার আপনি যদি একটু দয়া করে উঠে বসতেন, তাহলে আমি আপনাকে পৌঁছে দিয়ে যথাসময়ে ভার্সিটিতে যেতে পারতাম জনাবা। তটিনী নিজের শরীরে ফু দেওয়ার ভান করে বাইকে চেপে বসল। রুদ্র মিনমিন করে বলল, একটা মানুষ এতটা অভিনয় কিভাবে করতে পারে? তটিনী শুনে ফেলল সেটা, নাক ফুলিয়ে বলল, কাকে বললেন আপনি এটা? এখানে তো শুধু আমি আছি, তার মানে আপনি আমাকে বলেছেন। রুদ্র এক হাতে নিজের গালে তবা করল, বলল, আমি আর কোনো কথা বলবো না, প্লিজ চুপ কর এবার মা। তটিনী হতভম্ব হয়ে বলল, আপনার নিজের মা ও চাচিমা থাকতে আপনি আমাকে মা বানিয়ে দিচ্ছেন কেন? জগৎ সংসারে কি ছেলেদের অভাব পড়েছে নাকি? মা হতে হলে আমি নিশ্চয়ই আপনাকে বেছে নেব না রুদ্র ভাই। আপনার মতো দামড়া ছেলের মা হওয়ার কোনো ইন্টারেস্ট আমার নেই। রুদ্র দাঁতে দাঁত চেপে বাইক চালাতে লাগলো। তটিনীকে তার গন্তব্যে পৌঁছে দিবে সাই সাই করে চলে গেল গতি বাড়িয়ে। তটিনী মুখ বাঁকিয়ে সামনের চুল পেছনে ফেলে দিল। তখনই তাকে দৌড়ে এসে জড়িয়ে ধরল রূপান্তর। নিজেও রূপান্তরকে জড়িয়ে ধরে হেসে ফেলল সে। পিঠে চাপড়ে বলল, কি বে বেগম রোকেয়া, খবর কি তোর? আজ দেখি নায়িকা সেজে এসেছিস, কাহিনী কি ভাই? রূপান্তর হেসে বলল, তুই নিজে আমার থেকে আরও বেশি সেজেছিস। তাহলে তোর কাহিনীটি কি মামা? দুজন হাসলো। মাঠ পেরিয়ে স্টেজের দিকে যেতে যেতে বলল, চল আজ ছেলেদের সাথে ফ্লার্ট করব। রূপান্তরের প্রস্তাবে তটিনী দাঁত বের করে হেসে বলল, করা যায়। দুজনে স্টেজের দিকে গিয়ে ফ্লার্ট করার জন্য বেছে নিল তাদের মতোই নতুন আরেকটি স্টুডেন্টকে। ছেলেটির চোখে সাদা ফ্রেমের চিকন চশমা। তটিনী হাত দিয়ে হাই বলে ইশারায় ডাকলো। ছেলেটি যথেষ্ট ভদ্রভাবে এসে দাঁড়ালো। কথা শুরু করলো রূপান্তর। বলল, হেই কিউট বয়, হোয়াটস ইউর কিউট নেম? ছেলেটি নিজের চশমা ঠিক করে নিয়ে বলল, আমি মজনু, আপনি? রূপান্তর নাক হাওয়ায় দেওয়ার ভান করে বলল, ওমা তুমি মজনু, তোমার লাইলি কই? ছেলেটি মাথা চুলকে হেসে বলল, কোনো লাইলি নেই আপু। তটিনী ফুসফুস করে বলল, একদম আপু ডাকবে না, না হলে আমরা তোমাকে কাকু ডাকবো। ছেলেটি অবাক কণ্ঠে বলল, কেন? তটিনী দাঁত কিরমিরিয়ে বলল, সেম ইয়ারে হয়ে আপু ডেকে কি বোঝাতে চাও? আমরা তোমার মা কাকিমার বয়সী? মজনু জিহ্বাকে কেটে বলল, একদমই না আপু, সরি। আপনাদের নাম? তটিনী আর রূপান্তর নিজেদের নাম বলল। মজনু হেসে বলল, ঠিক আছে, তটিনী ও রোকেয়া বলে ডাকবো। খেপে গেল রূপান্তর। বলল, দরকার নেই, তুমি আমাকে রূপান্তর বলে ডাকবে। মজনু আবারও অবাক হয়ে বলল, রোকেয়া বললে কি হবে? তটিনী ভাবনি বলল, ওটা শুধু আমি ডাকি, বুঝেছ? রূপান্তর তটিনীর কানে ফিসফিস করে বলল, ডেকেছিলাম ফ্ল্যাট করতে, কিন্তু ছেলে তো বোকা শোকা। ফ্ল্যাট করার দরকার নেই, ছেড়ে দে ভাই। তটিনী দাঁত বের করে হাসল। মজনুর চোখের চশমা খুলে ফেলল। নিজের চোখে পড়ে দেখল
দেখো তো আমাকে কেমন দেখায়। মজনু মন খারাপ করে বলল, আমি তো চশমা ছাড়া কিছু দেখতে পারি না, সেজন্য বলতে পারবো না, কিন্তু আপনাকে ঝাপসা দেখে এতটুকু বুঝতে পারবো, মন্দ লাগছে না। তটিনী চোখের চশমা মজনুর হাতে ধরিয়ে দিয়ে বলল, তোমার চশমা তোমার কাছেই রাখো, কিন্তু নেক্সট টাইম আপু ও আপনি বললে কাকু ডেকে মান সম্মান শেষ করব। তটিনী ও রূপান্তর মুখ বাঁকিয়ে চলে গেল স্টেজের দিকে। রূপান্তর ও তটিনীর সাথে মজনুর ভাব হয়ে গেল হুট করেই। তিনজন একসাথে নোটস কালেক্ট ও বিভিন্ন কাজ করতে লাগলো। নিঃসন্দেহে মজনু একটি ভালো ছেলে, কিন্তু যেমনটা হোক সেটা সহ্য হলো না রুদ্রের। সে মজনুর ব্যাপারে খোঁজ নিল। ছেলে খুবই ভালো এবং সহজ সরল। রুদ্রের চিন্তা কমল। রূপান্তর অনলাইনে একজন পুরুষের প্রেমে পড়েছিল, কিন্তু পুরুষটি তাকে পাত্তা দেয়নি, মূলত মূল্যায়ন করেনি। সেজন্য মাঝে মধ্যে রূপান্তরের মনে অদ্ভুত শূন্যতা অনুভব হয়। সেটা সে তটিনী ও মজনুর সাথে শেয়ার করেছিল। তটিনী পিঠে চাপড়ে বলেছিল, সিল বেগম রোকেয়া, এসব কত আসবে কত যাবে। মজনু ছিল নির্বিকার। সে শুধু একবার চশমা ঠিক করে বলেছিল, তুমি কি অনেক পছন্দ করতে তাকে? রূপান্তরের উত্তর ছিল, অনেকটাই করতাম, কিন্তু সেটা ধীরে ধীরে শূন্যে নেমে এসেছে। যে আমাকে মূল্যায়ন করে না, আমি তাকে নিয়ে ভাবতে চাই না আর, কিন্তু একটু সময় লাগছে শুধু। যথারীতি তাদের ক্লাস চলছে। মজনু গ্রামের ছেলে, সে সিলেট থেকে ঢাকায় এসেছে পড়তে। মধ্যবিত্ত পরিবারের সহজ সরল মজনুকে তেমন স্মার্ট মনে হয় না। সে সবসময় দুটো শার্ট পরে। রূপান্তর ও তটিনী মিলে মজনুর জন্মদিনে দুটো শার্ট উপহার দিল, কিন্তু মজনু নিতে রাজি হচ্ছিল না। তার মতে তটিনীরা তাকে দয়া করতে চেষ্টা করছে। তটিনী যখন রাগ করে বলেছিল, দয়া দেখাবো কেন, তুই আমাদের বন্ধু না, বন্ধু হয়ে বন্ধুকে কিছু দিতে পারবো না, মজনু দুজনে জোরাজুরিতে নিতে বাধ্য হয়। সে মজনুর সাথে পরবর্তীতে বিয়ে হয়ে গেল রূপান্তরের। আর তটিনী তার ভাব নিয়ে সিঙ্গেল জীবন কাটাতে লাগলো। মজনুর সাথে রূপান্তরের বিয়েটা হয়েছে অ্যাক্সিডেন্টালি ভাবে, সেজন্য দুজনের কেউই মানতে পারল না। রূপান্তর তার না পাওয়া পুরুষের জন্য দুঃখ করতে লাগলো, আর মজনু দুঃখ করতে লাগলো কেন তার কপালে এমন মানুষ জুটল যে তাকে কখনো মেনেই নিতে পারবে না। চলুন জানা যাক কি হয়েছিল সেদিন। রূপান্তরেরা একাদশের ফাইনাল পরীক্ষা শেষে তিনজন ঘুরবে ফিরবে ভাবছিল। তো যথানিয়মে তারা ঘোরাঘুরি করতে শুরু করে ঢাকার অলিতে গলিতে। ঢাকার খারাপ একটি স্থানে তারা চলে যায় নিজেদের অজান্তে। অন্য শহরের মজনুর সেই জায়গা সম্পর্কে তেমন ধারণা নেই। পুলিশ যখন ধরল তখন তো ছেড়ে দিবে না এমনি এমনি। মজনু ও রূপান্তরের বিয়ে দিয়ে দিল, কিন্তু বাকি রইল তটিনী। তটিনীকে এমনি এমনি ছাড়তে রাজি না হলে সে রুদ্রকে ইনফর্ম করে। বেচারা রুদ্র বহুত কষ্টে এদের বের করে আনে। জনমের মতো ঘোরাঘুরির স্বাদ মিটে যাওয়ার পর তটিনীরা দ্বাদশের বইয়ে ডুবে গেল। তটিনী আজকাল রুদ্রের চোখে চোখ রেখে কথা বলতে পারে না। তার সেদিনের কথা বা ঘটনা মনে পড়লে লজ্জা লাগে। ওরকম নিচু একটি জায়গায় সে এভাবে চলে যাবে সে ভাবেনি। রুদ্র ওয়ার্নিং দিয়েছে ভালো মতো পড়াশোনা করতে, না হলে তটিনীর এই কুকীর্তি সবাইকে বলে দিবে। বাধ্য হয়ে তটিনী পড়াশোনায় মনোযোগ দিল। সেদিনের পর আর ঘুরতে যাওয়ার নাম মুখে নেয়নি সে। তটিনী ও রূপান্তর মার্কেটে এসেছে ঈদের শপিং করতে। রমজান মাস শেষ হয়, বেশি বাকি নেই। এক সপ্তাহ আগে থেকে শপিং করা শুরু করেছে তারা। তটিনী ঘুরে ঘুরে সব কিছু দেখতে লাগলো, কিন্তু কিছুই পছন্দ হলো না তার। রূপান্তরের আজকাল শাড়ির প্রতি ঝোঁক অনেক, তার অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। তটিনীর মনে হয় রূপান্তর ও মজনু লুকিয়ে প্রেম প্রেম খেলছে তারই চোখের আড়ালে। সব বুঝতে পেরেও তটিনী রুদ্রের ভয়ে চুপ করে আছে, কারণ রুদ্র সেদিন সেখানে বলেছে রূপান্তর ও মজনুকে যেন বিয়ের কথা কেউ মনে না করিয়ে দেয়। দুজন যদি দুজনের সাথে থাকতে পারে তবেই না হয় স্বীকৃতি দিবে। রুদ্রের কথা অক্ষরে অক্ষরে পালন করছে ভাবওয়ালি তটিনী। শপিং করে মন খারাপ হলো তটিনীর। পছন্দ না হওয়া সত্ত্বেও অনেক কিছু কিনেছে সে, কারণ তার রোজা রেখে বারবার শপিং করতে ভালো লাগে না। মুখ গোমড়া করে তটিনী যখন বাড়ির গেট দিয়ে ঢুকলো তখন রুদ্রের সামনে পড়ে গেল। রুদ্র তটিনী মুখশ্রীতে চোখ ভুলিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, কোনো অকাজ করে এসেছিস? তটিনী মুখ কালো করে দাঁড়িয়ে রইল। রুদ্র পুনরায় বলল, জবাব দিচ্ছিস না কেন? কি করে এসেছিস আবার? তটিনী কাঁদো কাঁদো স্বরে বলল,
কোনো কিছু পছন্দ হয়নি আমার। রুদ্র তটিনীর হাতের দিকে তাকিয়ে বলল, পছন্দ না হলে হাতে এতগুলো শপিং ব্যাগ কিসের? তটিনী অসহায় চোখে তাকিয়ে বলল, রোজা রেখে বারবার মার্কেটে যেতে ইচ্ছে করে না রুদ্র ভাই, সেজন্য যা পেয়েছি নিয়ে এসেছি। পড়লেই হলো, এত পছন্দ দিয়ে কাজ কি? দেখুন এখনই কেমন যেন লাগছে। যদি আরও কয়েকদিন মার্কেটে গিয়ে ঘুরি তো আমি অজ্ঞান হয়ে যাব নিশ্চিত। রুদ্র নিজের ফোন এগিয়ে দিয়ে বলল, যা পছন্দ হয় অর্ডার করে দিস অনলাইনে, টাকা লোড আসছে ফোনে, তবু মুখের রিয়াকশন চেঞ্জ কর, তোকে দেখতে ভালো লাগছে না। তফনি অফারটা লুফে নিল, বলল, আপনি এত ভালো কেন রুদ্র ভাই? রুদ্র কথা না বলে বাঁকা হেসে চলে গেল। তটিনী নাচতে নাচতে বাড়িতে প্রবেশ করলো। রুমে বসে একের পর এক ড্রেস পছন্দ করতে লাগলো। আজ রুদ্রের অ্যাকাউন্ট ফাঁকা করার ধান্দা তার। সেদিনের ধামকা ধমকির প্রতিশোধ নিবে সে। যথানিয়মে তটিনী মোট 5টা দামি ড্রেস অর্ডার করে ফেলল। রুদ্রের অ্যাকাউন্টের 50,000 টাকা এক বসাতেই নাই হয়ে গেল। রুদ্রের বাটন ফোন নোটিফিকেশন আসতে লাগলো বারবার। রুদ্র হতভম্ব হয়ে তটিনীকে কল করলো, কিন্তু চালাক তটিনী ধরল না। রুদ্রের মাথায় হাত। রুদ্রের অ্যাকাউন্টে 90,000-এর মতো টাকা ছিল। পড়াশোনার পাশাপাশি বাপসাসার বিজনেসও সামলায় সে। নিজের কষ্টের টাকা এভাবে উধাও হয়ে যাচ্ছে দেখে রুদ্রের বুকে ব্যথা করতে লাগলো। তটিনীর নাম্বারে ডায়াল করতে করতে বাড়িতে আসতে লাগলো দৌড়ে। তটিনী রুদ্রের মোবাইল রুবা নাহারের হাতে দিয়ে নিজের রুমে দরজা বন্ধ করে দিল। শান্তির ঘুম দিবে সে এবার। আপাতত ইফতারের টাইম ছাড়া রুদ্রের সাথে আর দেখা হওয়ার চান্স নেই। রুদ্র বাড়িতে এসে মায়ের হাত থেকে নিজের মোবাইল নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রুবা নাহার ছেলের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে রুদু? রুদ্র দাঁত কিরমিয়ে বলল, কিছু না মা। রুদ্র হনহন করে নিজের রুমে গেল। একটানে টি শার্ট খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। তটিনীর মোবাইলে বার্তা পাঠালো, ঐশীর বাচ্চা ঐশী, চালাকি করলি তো, প্রতিশোধ নিলি। আমার টাকা যদি আমি উসুল না করছি তো আমার নামও রুদ্র ইরফান নয়, তোকে আমি ছাড়ব না। তটিনীর রিপ্লাই আসলো কিছু মিনিট পর, অপ্রিয় রুদ্র ভাই আমার, ভবিষ্যতে আমি আপনার টাকা দিয়ে দেব, শুধু একটা জামাইয়ের অপেক্ষা। আপনাকে আমার জামাইয়ের টাকার গরম দেখিয়ে হাওয়া করতে না পারলে আমিও তটিনী ইফফাত ঐশী নয়। না, নামটা মনে রাখো। রুদ্র ফের লিখল, তোর মাথায় এত গোবরে ভরা কেন? শয়তান একটা, সব সময় শয়তানি নিয়ে ঘোরে। তোরে আমি মায়া করে মোবাইল দিছি, তুই সেটার মান রাখলি না, আর জীবনে কিছু চাইতে আসিস ফহিনী কোথাকার। তটিনী রাগে গজগজ করে রিপ্লাই দিল, আপনি ভিখারি, সাথে আপনার বাপ চাচাও। রুদ্র হতভম্ব হয়ে উত্তর দিল, নিজের বাপকে ছাড়লি না, কেমন মেয়ে তুই? তটিনীর কথাটা গায়ে লাগলো, বলল, আমার গোষ্ঠীর আপনি ছাড়া সবাই ধনী, আপনি একাই ফহিনী ও কিপটে, বুঝেছেন? মাথা ছেঁড়া রুদ্র ভাই। রুদ্রের মাথা ঘুরতে লাগলো। তার ছিঁড়া শুনেছে সে, কিন্তু মাথা ছিঁড়ে শোনেনি। গুধূলি বিকেল পেরিয়ে মসজিদে আজান শোনা গেল। রুদ্র ও তটিনী টেবিলে মুখোমুখি। ইফতার করে সবাই নামাজ পড়তে চলে গেল। তটিনী পেটে হাত দিয়ে সোফায় বসে পড়ল। রুদ্র টুপি মাথায় দিয়ে বের হয়ে যেতে যেতে বলল, বাসার একমাত্র এই একটার জন্য অশান্তি হবে, রোজা রাখে ইফতার করে কিন্তু নামাজ পড়ার সময় যত অলসতা। তটিনী তড়িৎ গতিতে দাঁড়ালো, বলল, আপনি কিভাবে জানেন আমি নামাজ পড়ি না? মানে কোনো টপিক পেয়ে গেলেই হলো আপনার? আমার থেকে প্রতিশোধ নিবেন নিন, কিন্তু নামাজ নিয়ে না। আমি নিয়মিত নামাজ পড়ি। হ্যাঁ, রোজা রেখে নামাজ পড়বো না কেন? আপনার মতো পেয়েছেন নাকি সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো? রুদ্র হনহন করে চলে গেল। তটিনী মুখ বাঁকে সিঁড়ি পেরিয়ে উঠতে লাগলো। তাকে এখন দুনিয়ার সমস্ত অলসামি ঘিরে ধরেছে। অলসামিটাকে সাইডে রেখে সে নামাজ আদায় করলো, কিন্তু তাতেও তার পেট ফেটে যাওয়ার মতো ব্যথা কমল না। সে ঘরের এদিক ওদিক হাঁটতে লাগলো। নামাজ শেষে সবাই নিজ নিজ ঘরে অবস্থান করছে। তটিনীর মাথা ঘুরতে শুরু করলো। সে ধপাস করে মেঝেতে পড়ে গেল। নিভু নিভু চোখে তাকে আত্মস্বজনদের খুঁজতে লাগলো। তটিনীর গলার স্বর যতটুকু সম্ভব বাড়িয়ে চিৎকার করলো, মা। ঈশানী দৌড়ে বের হলেন। চিৎকার কানের কাছে পৌঁছে গেছে। বাড়ির সবাই জড়ো হলেন তটিনীর রুমে। ঈশানী মেয়ের মাথা কোলে নিয়ে বলতে লাগলেন, কি হয়েছে তোর মা? তটিনীকে ধরে বিছানায় শুয়ে দেওয়া হলো। রুদ্র ডাক্তারকে ফোন করলো। তটিনীর শরীর কাঁপছে,
কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে বলল, আমার কি হয়েছে মা, আমি কি বাঁচব না? রোবা নাহার ধমক দিয়ে বললেন, একদম এসব বলবি না তটিনী, তোমার কিছু হয়নি। ডাক্তার তটিনীকে চেক আপ করে বললেন, রমজান মাস, গ্যাসে প্রবলেম করে বেশি, ওকে প্রতিদিন সেহরিতে ওষুধ খাবেন, তারপর খাবার খেতে দিবেন। প্রেশারও কমে গেছে, প্রেশারে ওষুধ খাওয়াবেন, চিন্তার কিছু নেই। ঈশানী মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমার চঞ্চল মেয়েটা কীরকম শান্ত হয়ে গেছে ডাক্তার। ডাক্তার হেসে বললেন, চিন্তা করবেন না, একটু পরে আগের মতো হয়ে যাবে। রুদ্র ডাক্তারের কথা মতো ঔষধ আনতে গেলে রোবা নাহার বললেন, এগুলো তো ঘরেই আছে, আমাদের ওর খেয়াল রাখা উচিত ছিল। রমজানে এমন সমস্যা প্রায় অনেকেরই হয়। রোবা নাহার ঔষধ এনে তটিনীকে খাইয়ে দিলেন। তটিনী কিছু সময় পরেই ঘুমিয়ে পড়ল। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমে চলে গেল। ঈশানী তটিনীর মাথার কাছে বসে থাকলেন ঈশান নামাজের পূর্ব পর্যন্ত। তটিনীর ঘুম ভাঙল 10টার দিকে। সে তখন পুরো ফিট, তাকে দেখে মনে হবে না সে কিছু ঘন্টা আগে অসুস্থ হয়ে গেছিল। লাফিয়ে লাফিয়ে সে খাবার টেবিলে বসে পড়ল। চিকেন রোস্ট খেতে খেতে বলল, এত ইয়াম্মি কেন সব? উফ বড় মা, এটা যে হয়েছে না, ওয়াও। রুদ্র গম্ভীর স্বরে বলল, খাবি খা, এত চেঁচাচ্ছিস কেন? তটিনী মুখের টুকু গিলে বলল, আপনার সমস্যা কি? আমার যা ইচ্ছা হয় তাই করব। রাজ চিকেন লেগ পিস চিবাতে চিবাতে বলল, সত্যি অনেক মজার। তুরফান ও রাজ একে অপরের দিকে চোখাচোখি করতেই তটিনী ভুরু কুঁচকে ফেলল। রুদ্রের দিকে তাকিয়ে বলল, ওরা নিশ্চিত কোনো প্ল্যান করছে রুদ্র ভাই। আগেরবারের মতো আজও আপনার দিকে আমার রোস্ট চলে গেলে আমার কোনো দোষ নেই। ওরা এইসব করে সবসময়, আমি আগে থেকে আপনাকে জানিয়ে রাখলাম। রুদ্র চোখ গরম করে রাজ ও তুরফানকে শাসালো। দুজন ভদ্র বাচ্চা হয়ে খেতে লাগলো। তটিনী দাঁত বের করে হাসল। সেই কত বছর আগের প্রতিশোধ নিতে পারল সে আজ। বেশ হয়েছে, দুটো অনেক জ্বালিয়েছিল তাকে। কিন্তু রাজ ও তুরফানের মনে ছিল অন্য কিছু। তটিনী হাঁসের মাংস পছন্দ করে না। রাজ ও তুরফান প্ল্যান করে তটিনীর দিক থেকে চিকেনের বাটি সরিয়ে ফেলল। তটিনীর সেদিকে খেয়াল নেই। সে হাত দিয়ে চিকেনের বদলে হাঁসের মাংস মুখে দিয়ে ফেলল। স্বাদ ভিন্ন মনে হতেই সে চোখ বড় বড় করে তাকালো নিজের হাতের দিকে। হাতের মাংস মেঝেতে ফেলে দিয়ে হরহর করে বমি করে দিল খাবার টেবিলে। যার কিছুটা রুদ্রের প্লেটও গিয়েও পড়ল। রুদ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। সবাই তটিনীকে নিয়ে ব্যস্ত হলো আবারও। রুদ্রের ঘেন্নায় বমি পেতে লাগলো। ঈশানী সবাইকে সোফাতে বসতে বললেন। সব কিছু পরিষ্কার করে আবারও টেবিলে খাবার দিলেন, কিন্তু ঠিকমতো খেতে পারলেন না কেউই। সবার মনে খুঁতখুঁত থেকে গেল, খাবারে আবার বমি পড়ে যায়নি তো। রুদ্র তো খেতেই এলো না আর। তটিনী মন খারাপ করে বসে থাকলো। ঈশানী মেয়েকে বকলেন না, কারণ তিনি জানেন তার মেয়ে অসুস্থ। রমজান মাসে সেহরি খেয়ে ঘুমানোর পর মূলত সবাই ভোর ঘুম থেকে উঠতে চায় না। তটিনীর ভোরের পর আর ঘুম ধরা দিল না। সে বাগানে হাঁটতে বের হলো মোবাইল হাতে নিয়ে। নিজের রুমের বারান্দা থেকে বাগানে তটিনীকে দেখতে পেল রুদ্র। মাস্টার্সে ভর্তির প্রস্তুতি সে এখন থেকে শুরু করেছে। ভালো কথা, সে বিদেশে উচ্চশিক্ষা নিতে যাবে। মূলত সেজন্যই এমন প্রস্তুতি। তটিনীর দেখা ওই স্বপ্নের মতো হয়তো তটিনী পাল্টাবে না, কিন্তু রুদ্র ঠিকই বিদেশে যাবে পড়তে। চোখের সাদা ফ্রেমের চশমা খুলে রুদ্র বাড়ি থেকে বের হলো। বাগানে এদিক সেদিক তাকিয়ে তটিনীকে খুঁজে চলল। মুহূর্তে তার চোখে ধরা দিল কোনো জান্নাতি হুর। তটিনীর পরনে সাদা রঙের ড্রেস, সাদা লং কুর্তিও মাথায় ওড়না দেয়া। এত পবিত্র দেখতে লাগছে যে রুদ্রের চোখ জ্বলে উঠল। দৃষ্টি ফিরিয়ে নিয়ে সে নিজেকে স্বাভাবিক করল। তখনই তটিনী ফিরে তাকালো। হাতে তার সাদা নাম না জানা ফুল, কানে সেটা গুজে নিল। রুদ্রের দিকে এগিয়ে এসে হেসে বলল, আপনি এত সকালে পড়াশোনা করছিলেন বুঝি? রুদ্রের দৃষ্টি মাটির দিকে। বলল, হ্যাঁ, বাগানে একটু হাঁটতে এলাম। তটিনী আবদার করল, চলুন না বাইরে থেকে হেঁটে আসি। রুদ্র আবদার ফেলতে পারল না। গেটের দিকে হাঁটা শুরু করলো। ইশারা বুঝে তটিনীও হাঁটতে শুরু করলো রুদ্রের পিছু পিছু। পুরো এলাকায় হেঁটে বেড়ালো দুজন। সকাল 8টার দিকে বাড়িতে পৌঁছে যে যার রুমে চলে গেল। রুদ্র নিজের রুমে গিয়ে থম মেরে রইল। তার চোখে কখনো তটিনীর এত পবিত্রতা ধরা পড়েনি। এই প্রথম তার অন্যরকম অনুভূতি হচ্ছে। তটিনীকে আবার দেখতে ইচ্ছে করছে, ছুঁয়ে দিতে ইচ্ছে করলেও
দূরত্বে থাকতে ইচ্ছে করছে। মনে হচ্ছে ছুঁয়ে দিলেই অপবিত্র হয়ে যাবে ছোট্ট ফুলটা। তটিনীকে নিয়ে রুদ্র ডায়েরির ভাঁজে লিখে ফেলল কিছু আবেগী কথামালা। নদীতে মানুষ ময়লা আবর্জনা ফেলে দেয়, কেউ কেউ গোসল করে, নৌকা দিয়ে পারাপার হয়, কিন্তু আমি তটিনী ইফাত নামক মানবী নদীর থেকে পারাপার হতে চাই না, বরং তার পবিত্রতা রক্ষা করে যেতে চাই আজীবন। মানবী নদীর মাঝে একমাত্র আমি ডুব দিতে চাই, আবর্জনা নয়, তাকে প্রেমের মাদকতার চাদরে মুড়িয়ে রাখতে চাই। প্রিয় পবিত্রতা, তুমি সকলের স্নিগ্ধ পবিত্র ফুলের মতো একটি পবিত্র আত্মা। রুদ্রের মনে এভাবেই থেকেছে কেমন। ডায়েরি বন্ধ করে রাখলো রুদ্র। সে যেমন কাব্যিকতা নিয়ে লিখতে পারে না, কিন্তু যাই লিখেছে সেটা মন থেকে। রুদ্র আনমনে হেসে ফেলল মানবী নদীকে মনে করে। রুদ্রের রোমান্টিক মনের 12টা বাজাতে মুঠোফোন মানবী নদীর বার্তা এলো। আপনার মানিব্যাগটা জুতা কেনার পর ফেরত দেব রুদ্র ভাই। গত মাসে 3 জোড়া জুতা কিনেছিলাম, একটা জুইতেই না, ভালো করে দেখে দামি ব্র্যান্ডের অন্তত 5 জোড়া জুতা কিনে নেই। প্রমিস করছি আপনার মানিব্যাগ যথাসময়ে ফেরত দিয়ে যাব। রুদ্রের রোমান্টিক ভাব দূর আকাশে ফালালো। তার মনে হলো তার রোমান্টিকতা তাকে দাঁত কিরমিয়ে বলছে, লজ্জা করে না এমন পাষণ্ড মানবীকে নিয়ে রোমান্টিক ভাবনা ভাবতে? আমার কি আত্মসম্মান নেই? নেক্সট টাইম আমাকে না এনে আনরোমান্টিকতা আনবি, খবরদার। আবার তোর মনে এসেছিস তো। রুদ্র নিজের ভাবনায় হেসে ফেলল। তটিনীর প্রতি আজ রাগ হলো না, মানবী নদীকে এমন রূপেই তো মানায়। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে তটিনী, পরনে সাদা পাথরের কাজ করা ড্রেস, মাথায় লম্বা বেনি করা, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিজের সাজ কমপ্লিট করলো সে। এর মধ্যে তার ছোট আন্টি এসে বললেন, পাত্র চলে আসছে কাছেই। তটিনী লজ্জা পেল, আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতে লাগলো। মিনমিন করে জিজ্ঞেস করলো, পাত্রের নাম কি আন্টি? তটিনীর আন্টি বললেন, রুদ্র। ঘুম থেকে লাফ দিয়ে উঠল তটিনী। শেষ পর্যন্ত এমন স্বপ্ন দেখতে হলো তাকে। তটিনীর মাথা ভনভন করছে। চারদিক থেকে রুদ্র প্রতিধ্বনি শোনা যাচ্ছে। বিছানা থেকে উঠে কাঁচের জানালার গ্লাস খুলল সে। বাহিরে ভোরের আলো ফুটে গেছে। সেহরি খেয়ে ঘুমিয়েছিল সে। ভোরের কিচির মিচির পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে। তটিনী নিজের মুখে হাত ভুলালো। রুম থেকে বের হয়ে নিচে নামতে লাগলো। রুদ্র তখন ড্রয়িং রুমে বসে বাবা চাচাদের অফিসের কিছু ফাইল দেখছিল। এত সকালে তটিনীকে নামতে দেখে কপালে ভাঁজ পড়ল তার। রুদ্র কুঁচকে বলল, এত সকালে উঠেছিস কেন? যা গিয়ে ঘুমা। তটিনীর লজ্জা পেল। রুদ্রকে নিয়ে অমন আজগুবি স্বপ্ন তাকেই কেন দেখতে হলো? এবার সে স্বাভাবিক হবে কিভাবে? রুদ্র তটিনীর কোনো উত্তর না পেয়ে বলল, কি ব্যাপার, কথা বলছিস না কেন? তটিনী মিনমিন করে বলল, কিছু না রুদ্র ভাই, ওই ঘুম ভেঙে গেলে সেজন্য উঠে আসলাম। রুদ্র নিজ থেকে প্রস্তাব দিল, হাঁটতে বের হবি? তটিনী ইচ্ছে থাকা সত্ত্বে বলল, না রুদ্র ভাই, আজ হাঁটতে যেতে ইচ্ছে করছে না। রুদ্র আশ্চর্য হলো, হয়তো যে মেয়ে হাঁটতে পছন্দ করে তার নাকি হাঁটতে ইচ্ছে হচ্ছে না, কি করে? রুদ্র গম্ভীর সুরে বলল, কি হয়েছে তোর? কি নিয়ে চিন্তা করছিস? তটিনীর গলা শুকিয়ে গেল। রুদ্র উঠে এসে দাঁড়ালো তটিনীর কাছে, বলল, কি চলছে তোর মনে? তটিনী মন খারাপ করে বলল, কিছু না রুদ্র ভাই, আমার আসলে রূপান্তরের ব্যাপারটা নিয়ে চিন্তা হচ্ছে। রুদ্র ভাবুক স্বরে বলল, কোন বিষয়? মজনু ও রূপান্তরের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে। বিয়ে তো হয়ে গেল, কিন্তু দুজন দুজনের সাথে এমনভাবে চলে যেন ওদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই। ওদের ভবিষ্যতে কি হবে রুদ্র ভাই? ওরা কি কখনোই বিয়েটা মেনে নেবে? তটিনীর দিকে গভীর নিয়ে তাকালো রুদ্র, বলল, বিয়ের ছেলে খেলা নয় ঐশী। বিয়ে যেহেতু হয়েছে, আজ ওদের মনে কোনো প্রভাব না ফেললেও কিছু বছর পর ফেলবে। টিনেজ বয়স পার হলেও একটা ছেলে পুরোপুরি বুঝতে সময় লাগে অনেক। মজনু বুদ্ধিমান ছেলে, একদিন বুঝবে সব। রূপান্তর বুঝদার মেয়ে হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছে, কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তবে একটা সময় পর এগুলো সহজ হয়ে যাবে। বছরের পর বছর গেলে ওরা এটা নিয়ে ভাবতে শুরু করবে। বিয়ে নিয়ে ভাবতে গেলে একজন আরেকজনের মনে করে থমকে যাবে এবং তখনই দুজনের এক হওয়ার চান্স আসবে। সবাই ওদের ইচ্ছের ওপর নির্ভর করছে।
হয়তো কেউ জানে না ওদের বিয়ের বিষয়ে, কিন্তু আল্লাহ জানেন। আর আল্লাহ তার বান্দাদের কোনো কারণ ছাড়া কখনো কিছুতে ফেলে দেন না। গট ইট? তটিনী মাথা নাড়ল। রুদ্র পুনরায় বলল, হঠাৎ বিয়ে নিয়ে পড়লি যে? মাথায় বিয়ে নিয়ে কি চলছে তোর? তটিনী নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করল। রুদ্র যেই চালাক তাকে ধরে ফেলবে শেষে। রুদ্র গম্ভীর চাহনি দেখে তটিনীর মাথা ঘুরতে লাগলো। দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রুদ্র কিছু সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে থেকে হেসে ফেলল। মাথার চুল এলোমেলো করে পুনরায় সোফাতে ফিরে গেল। ডুব দিল অফিসের কিছু ফাইল দেখতে।